শ্রবণের গায়ের আঘাতের চিহ্নগুলোর কথা মনে হতেই কলিজা ছিঁড়ে যাচ্ছে। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে বলে, কাঁদিস না। যে জানোয়ারগুলো তোমাকে এভাবে আঘাত করেছে ওদের কাউকে আস্ত ছাড়বে না। কতটা হিংস্রতা নিয়ে তোমাকে মেরেছে জানোয়ারগুলো। যেই হাত আর পা দিয়ে আঘাত করেছে তোমাকে, সেই হাত পা ভেঙে দিবে। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে হাত উঁচু করে সোহার চোখের পানি মুছিয়ে দেয়। সোহার এমন কষ্ট ওর মোটেও সহ্য হচ্ছে না। সোহার কান্না কাটার মতো বিচ্ছে ওর কানে। মন অস্থির হয়ে আছে বুকের গভীরে, কোথাও যেন রক্তক্ষরণ শুরু হয়েছে। অসহায় যন্ত্রণায় ভারী হয়ে উঠেছে হৃদয়। শ্রবণকে খাওয়ানোর জন্য সুপের বাটি নিয়ে ওর পাশে বসে সোহা। শ্রবণ আধশ অবস্থায় রয়েছে ঠেস দিয়ে। তুই আগে খেয়ে নে, তুমি খাও তারপর খাচ্ছি। গতকাল দুপুরে খেয়েছিলি? হ্যাঁ। বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম তোমাকে নিয়ে, বাজে স্বপ্ন দেখে সন্ধ্যারে ঘুম ভেঙে গিয়েছিল। ভীষণ অস্থির লাগছিল, তাই তোমার খোঁজ নেওয়ার জন্য কল করেছিলাম। রুস্তম নামের কেউ একজন কল রিসিভ করে তোমার অবস্থা সম্পর্কে জানায়। শুনেই এভাবে প্যানিক করতে হবে? যদি বড় কোনো দুর্ঘটনা ঘটত, এরপর কোনো দিন আর এমন করবি না। আমি মরে গেছি শুনলেও না। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে রইল। চোখ জোড়া হতে আবার টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। শ্রবণ বুঝতে পারে না এই মেয়ের চোখে এত পানি কেন, কোথা থেকে আসে এত পানি। ঝরতেই থাকে তবুও শেষ হয় না। সোহা চোখের পানি মুছে শ্রবণকে খাওয়াতে শুরু করে। শ্রবণ চুপচাপ খায় আর সোহাকে দেখে। আমাকে এত ভালো না বাসলেও পারতি, এত ভালোবাসার প্রয়োজন ছিল না। সোহার হাত থেমে যায় শ্রবণের মুখের কাছে গিয়ে। শ্রবণ কিছুক্ষণ হাঁ করে থাকার পর বলে, দিচ্ছিস না কেন, দে। সোহা খাওয়াতে শুরু করে আবার। রাগ হচ্ছে শ্রবণের ওপর, কিন্তু প্রকাশ করার সাহস পাচ্ছে না। শ্রবণ হসপিটালে ভর্তি আছে, আজকে ৪র্থ দিন। আজকে ওকে রিলিজ দিয়ে দেবে। শরীরে আঘাতের চিহ্নগুলো নীল আর কালচে হয়ে আছে। ফর্সা দেহে নীল আর কালচে ভাব বিশ্রী দেখাচ্ছে। দেখে মনে হয় শরীরের চামড়া আর মাংস পচে গেছে। শরীরের দাগগুলো দেখলেই সোহার কান্না পায়। হঠাৎ কেবিনের দরজায় নক হয়। শ্রবণ প্রবেশের অনুমতি দিতেই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে হাসান। শ্রবণের কাছে এগিয়ে এসে দাঁড়ায়, নিচু গলায় বলে, তুই ওদের মারতে লোক পাঠিয়েছিলি? শ্রবণ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে, কাদের? আবিদদের? না, আমি কেন ওদের মারতে লোক পাঠাবো? ওদের মারব তো নিজের হাতে যত্ন নিয়ে। তুই ওদের মারতে লোক পাঠাসনি? না, আমি লোক পাবো কোথায় ওদের মারার জন্য? কারা যেন ওদের মারতে মারতে প্রায় মেরেই ফেলেছে। এক একটার অবস্থা করুন। ডান হাত আর বাম পা ভেঙে দিয়েছে সবগুলোর। কার কার যেন দাঁতও ভেঙে ফেলেছে দেখলাম। এই শীতের মধ্যে কাপড় চোপড় খুলে শুধু আন্ডারওয়্যার পরিয়ে রেখে মেরেছে। তারপর আবার সবগুলোকে পুকুরের ঠান্ডা পানিতে চুবিয়েছেও। বুঝতে পারছিস কেমন নৃশংসতা চালিয়েছে ওদের ওপর? আমি তো জানার পর ভেবেছি তুই এসব করিয়েছিস। আমি এসব কিছুই করাইনি। আমি তো জানলামই মাত্র তোর কাছে। সবগুলো কোথায় এখন? ঢাকা মেডিকেলে, অবস্থা খারাপ সবগুলোর। তুই কিভাবে জানলি? ফেসবুক থেকে। তুই তো কিছু করিসনি, তাহলে কারা ওদের এই অবস্থা করলো? ওরা কিছু বলেনি? একটাও কথা বলার মতো অবস্থায় নেই। শ্রবণ চুপ করে আছে। এর মধ্যে সোহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। শ্রবণ সোহার দিকে তাকিয়ে বলে, আমার ফোনটা দিত। সোহা চার্জারের কেবল থেকে ফোন খুলে শ্রবণের হাতে দেয়। শ্রবণ বাবার নাম্বারে ডায়াল করে। কতকাল পর এই নাম্বারে ডায়াল করলে হিসেব নেই। নাম্বার ওর ফোনে আছে প্রথম থেকেই, তবে ব্লক লিস্টে। তনিমা চৌধুরী শামীম রেজা চৌধুরীর ফোন হাতে নিয়ে থমকে দাঁড়িয়ে আছেন স্ক্রিনে শ্রবণের নাম দেখে। শ্রবণ কেন কল করলো এই ফোনে? শামীম রেজা চৌধুরী ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলেন, কে কল করেছে? তোমার বড় ছেলে। শামীম রেজা চৌধুরী দ্রুত তনিমা চৌধুরীর কাছ থেকে ফোন নিজের হাতে নেয়। রিসিভ করবে ঠিক তখনই কল কেটে যায়। ফোন আনলক করবেন তখনই আবার ফোনে রিং বেজে ওঠে।
দ্রুত রিসিভ করে কানে ধরেন। কিছু বলার আগেই শ্রবণ গম্ভীর গলায় বলে, শামীম রেজা? হ্যাঁ, কেমন আছো? ওদের কেন মেরেছেন? কাদের? না বোঝার ভান ধরবেন না, আমি জানি আপনি ওদের মেরেছেন। শামীম রেজা চৌধুরী স্ত্রীর দিকে তাকান। তনিমা চৌধুরী শকুনি দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছেন। নিচে গিয়ে নাস্তা রেডি করতে বলো। শ্রবণ কি বলছে? নিচে যাও। তনিমা চৌধুরী যান না কোথাও। শামীম রেজা চৌধুরী টাওয়াল পরেই ব্যালকনিতে এসে দাঁড়ান দরজা লাগিয়ে দিয়ে। শ্রবণ ওপাশ থেকে আবার বলে, কেন মেরেছেন ওদের? কাদের মেরেছি? আমি কেন কাউকে মারতে যাব? আমি কাউকেই মারিনি। আপনি নিজের হাতে তো মারেননি, লোক দিয়ে মেরেছেন। মিথ্যে বলে লাভ নেই, আমি শিওর যে আপনি ওদের মেরেছেন লোক দিয়ে। শামীম রেজা চৌধুরী চুপ করে রইলেন। শ্রবণ ক্ষোভ নিয়ে বলে, আমি ওদের নিজের হাতে মারতে চেয়েছি, আপনি কেন এর মধ্যে বাম হাত ঢোকালেন? আমার ছেলে হসপিটালের বেডে পড়ে থাকবে আর ওরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে, এটা তো হওয়ার নয়। ছেলের জন্য দরদ উথলে পড়ছে নাকি এখন? যখন নিজের হাতে আঘাত করতেন তখন ছেলের জন্য দরদ লাগতো না? আপনার সো কল্ড দ্বিতীয় স্ত্রী যখন বিনা দোষে আঘাত করত তখন দরদ উথলে ওঠেনি? ছোটবেলা থেকে এতবার হসপিটালে ভর্তি হয়েছি, তখন দরদ উথলে ওঠেনি? এখন কেন দরদ উথলে পড়ছে? নেক্সট টাইম আমার কোনো ব্যাপারে বাম হাত ঢুকালে আপনার হাতই ছেড়ে নিব আমি। বালের দরদ দেখাতে এসেছে। এই স্যাডের দরদ আপনার ছোট ছেলে আর ছোট বউয়ের জন্য দেখাবেন, আমার জন্য না। আমি চাইলে আমার ছেলেকে খুন করে ফেলতে পারি, তবে বাইরের কেউ আমার ছেলের গায়ে টোকা দিয়ে চলে যাবে আর আমি জেনেও চুপ থাকবো এমনটা নয়। আগে তো থেকেছেন, উল্টো আমাকেই মেরেছেন। তখন আপনার এসব আলগা পিড়িত আমাকে দেখাতে আসবেন না, হাসি পায়। আমাকে আঘাত করার জন্য যদি কাউকে শাস্তি দিতে চান তবে সবচেয়ে বেশি শাস্তি নিজেকে দিন, তারপর আপনার দ্বিতীয় স্ত্রী। কল কেটে দেয় শ্রবণ। হাসান আর সোহা দুজনেই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে শ্রবণের মুখের দিকে। হাসান বিস্ময় প্রকাশ করে বলে, আঙ্কেল এসব করিয়েছেন? হ্যাঁ। তুই কিভাবে বুঝলি আঙ্কেল এসব করিয়েছে? ওদের নাম আমি শুধুমাত্র তোর কাছেই বলেছি, তখন উনি আর সোহা শুনেছে। সোহা আর কাউকে তুই বলবি না এটা আমি জানি, তাহলে আর ওদের বিষয়ে জানলোটাকে? তবুও তুই শিওর হলি কিভাবে? অন্য কোনো কারণেও তো ওদের এই অবস্থা করতে পারে। শ্রবণ বলে না কিছু। হাসান ওকে ছেলেগুলোর অবস্থা সম্পর্কে বলার পরেই শামীম রেজা চৌধুরীর কথা মাথায় এসেছে শ্রবণের। ওর মন জোর দিয়েই বলেছে এসব ওর বাবা করিয়েছে। সকাল 10টা নাগাদ ফ্ল্যাটে এসে পৌঁছেছে শ্রবণ আর সোহা। সামাদ চৌধুরী সিয়াম আর স্পর্শ হাজারবার বলেও বাড়িতে যাওয়ার জন্য ওকে রাজি করাতে পারেনি। শ্রবণ বাড়িতে যাবে না মানে যাবেই না। হাসান শ্রবণকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে ফিরে গেছে। শ্রবণ রুমে এসে শুয়ে পড়ে। সোহা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। 3 দাদা নাতি সোফায় বসেছে। মাজেদা আন্টি ফ্ল্যাট পরিষ্কার করে এখন রান্না করছেন। প্রত্যেক দিন কল করে শ্রবণের খোঁজ খবর নিয়েছেন। একদিন দেখতেও গিয়েছিলেন হসপিটালে। সোহার ডাকে ঘুম ভাঙে শ্রবণের। শোয়ার পরে ঘুমিয়ে পড়েছিল। ওঠো, দুপুর হয়ে গেছে, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। সোহা কথাগুলো বলে শ্রবণের গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দেয়। শ্রবণ শোয়া থেকে উঠে বসে বলে, ওরা চলে গেছে? হ্যাঁ। কখন? 12টার দিকে। তুই খেয়েছিস? হ্যাঁ। শ্রবণ বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমের দিকে আগায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে সোহাকে ভেতরে ডাকে। সোহা ভেতরে প্রবেশ করতে শ্রবণ গায়ের টি শার্ট খুলে ফেলে। পায়ের উপর ভর করে বসে বলে, মাথায় পানি দে। সোহা হ্যান্ড শাওয়ার দিয়ে শ্রবণের মাথা ধুয়ে দেয়। গোসল করতে পারলে শান্তি লাগতো, আজকে 3 দিন গোসল করি না। ডাক্তার তো গোসল করতে নিষেধ করেছেন। মাথায় আরও পানি দে, সর্দি লেগে যাবে। লাগুক, দে তুই। সর্দি লাগলে কাশি হবে, কাশি দিতে বুকে ব্যথা পাবে। শ্বাস নিতেই তো বুকে ব্যথা পাও, ওঠো এখন। শ্রবণ ঘাড় কাত করে সোহার মুখের দিকে তাকায়। ওকে এভাবে তাকাতে দেখে সোহার গলা শুকিয়ে আসে। শ্রবণ উঠে দাঁড়িয়ে সোহার কাছ থেকে হ্যান্ড শাওয়ার নিয়ে নিজের পা দুটো ধুয়ে নেয়। মুখ দিয়ে বের হয় ওয়াশরুম থেকে। সোহা টাওয়াল হাতে শ্রবণের পেছন পেছন বেরিয়ে এসে ওর চুলগুলো মুছিয়ে দেয়। হেয়ার ড্রায়ার দিয়ে ভেজা চুলগুলো শুকিয়ে দিয়ে
কাভার্ড থেকে ফুল হাতা টি শার্ট বের করে নিয়ে আসে। শ্রবণের গায়ের দিকে তাকিয়ে চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে ওঠে। শ্রবণ সোহার হাত থেকে টি শার্ট নিয়ে পড়তে শুরু করে। সোহা চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে যায়। শ্রবণ টি শার্ট পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। নিজের চেহারার দিকে তাকিয়ে রইল পলকহীন। আস্তে ধীরে চিরুনি হাতে নিয়ে চুলগুলো আঁচড়ে নেয়। নিজের চেহারার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বের হয়। ধীর পায়ে হেঁটে এসে চেয়ারে বসে। সোহা খাবার মেখে নিজ হাতে খাইয়ে দিতে শুরু করে ওকে। অ্যাক্সিডেন্টের পর থেকে সোহাই খাইয়ে দেয়। শ্রবণ সকালে চৌধুরী বাড়িতে এসেছে সোহাকে নিয়ে। সামাদ চৌধুরীর ভীষণ জ্বর হয়েছে হুট করে। ওনাকেই দেখতে এসেছে দুজন। শ্রবণ এখন কিছুটা সুস্থ, হাঁটাচলা করতে সমস্যা হয় না এখন। হাতের ক্ষত প্রায় শুকিয়ে এসেছে। শরীরের হালকা আঘাতের চিহ্নগুলো মিশে গেছে, শুধু গভীর ক্ষতগুলোই মেশেনি। এখন প্রায় সন্ধ্যা, কিছু সময় পর মাগরিবের আজান হবে। রুম থেকে বেরিয়ে আসে শ্রবণ। সোহা রুমেই রয়েছে। তনিমা চৌধুরীও রুম থেকে বেরিয়েছেন নিচে যাওয়ার জন্য। শ্রবণকে এগিয়ে আসতে দেখে দ্রুত সিঁড়ির দিকে এগিয়ে আসেন। শ্রবণ আসার আগেই নেমে যাবার নিচে সিঁড়িতে এক পা রাখতেই শ্রবণ পেছন থেকে ওনাকে ধাক্কা দেয় সজোরে। হুমড়ি খেয়ে পড়েন সিঁড়িতে। শামীম রেজা চৌধুরীও নিচে যাওয়ার জন্য এগিয়ে এসেছিলেন। স্ত্রীকে পড়ে যেতে দেখে দৌড়ে এগিয়ে আসেন। সিঁড়ি বেয়ে নামতে নিতেই শ্রবণ পা বাঁধিয়ে ওনাকে ফেলে দেয়। প্যান্টের পকেটে দুহাত গুজে দুজনের চিৎকার আর পড়ে যাওয়া দৃশ্য উপভোগ করতে থাকে। দুজনের চিৎকার শুনে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে এসেছে সোহা। শ্রবণ ওর দিকে তাকিয়ে কিছুটা রাগী গলায় বলে, এই ডাইনির বাচ্চা, এইভাবে হাঁটছিস কেন? কিছু হয়ে গেলে আস্তে হাঁট। সোহা হাঁটার গতি কমিয়ে উদ্বিগ্ন হয়ে বলে, কার কি হয়েছে? এভাবে চিৎকার করলো কে? তোর শ্বশুর আর শাশুড়ি মরার দুয়ারে কড়া নাড়ে। মানে কি হয়েছে? শ্রবণ দুই কদম এগিয়ে সোহার হাত মুঠো করে ধরে বলে, আয় দেখাচ্ছি। সোহা শ্রবণের সঙ্গে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। শাহিন রেজা চৌধুরীও রুম থেকে বেরিয়ে এসেছেন। তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে দেখেন বড় ভাই আর ভাবি সিঁড়ির গোড়ায় পড়ে আছেন। তনিমা চৌধুরীর মাথা ফেটে রক্ত পড়ছে। শ্রবণ পাশে দাঁড়িয়ে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। ওর বাম হাতের মুঠোয় সোহার হাত। সোহার চেহারায় অস্থিরতা, উদ্বিগ্নতা স্পষ্ট। তবে শ্রবণের জন্য দুজনের কাছে যেতে পারছে না। সিয়াম আর স্পর্শ বাড়ির বাইরে ছিল। দুজনের চিৎকার শুনে ভেতরের দিকে এগিয়ে আসছে। সিঁড়ির গোড়ায় বাবা মাকে পড়ে থাকতে দেখে স্পর্শ ছুটে আসে। শাহিন রেজা চৌধুরী ভাইকে ধরে তুলে বসান। স্পর্শ রাগ অভিমান ঝেড়ে মাকে ধরে উদ্বিগ্ন হয়ে বলে, আম্মু কি হয়েছে তোমার? কিভাবে পড়েছ? তনিমা চৌধুরী হাত দিয়ে শ্রবণকে দেখান। এতগুলো সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ে মাথা তো ফেটেছেই, সঙ্গে মনে হচ্ছে শরীরের হাড়গোড় সব ভেঙে গেছে। ইতিমধ্যে কপালও ফুলে উঠেছে। মাথা ব্যথায় কোকাচ্ছেন, চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। স্পর্শ এক হাতে মাকে ধরে রেখে অন্য হাতে মায়ের ফাটা মাথা চেপে ধরে আছে। তনিমা চৌধুরী ব্যথাতুর কণ্ঠে বলেন, শ্রবণ ধাক্কা দিয়েছে আমাকে সিঁড়ির ওপর থেকে। এমন কথা শুনে চারজন একসঙ্গে শ্রবণের মুখের দিকে তাকায়। শামীম রেজা চৌধুরী বলেন, এটা কোন ধরনের বেয়াদবি শ্রবণ? আমাদের এভাবে কেন ফেললে? শ্রবণ বাবার দিকে তাকে বজ্রকণ্ঠে বলে, আমাকে বেয়াদব বলছিস? বেয়াদব তো তুই। শ্রবণ চুপ, একদম গলা উঁচিয়ে কথা বলবি না আমার সামনে। ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবেই কথা বলছি আমি। তোরা এর চেয়ে বেশি ভদ্রতা ডিজার্ভ করিস না। দিন দিন তোমার অসভ্যতা আর অভদ্রতা বেড়েই চলেছে। শ্রবণ আশেপাশে নজর বুলিয়ে সোহার হাত ছেড়ে সামনের দিকে এগিয়ে যায়। একটা ভারী সিরামিকের ফুলদানি হাতে নিয়ে এগিয়ে আসে আবার। চোখ মুখ গভীর, তবে রাগ স্পষ্ট। ওর চেহারাই বলে দিচ্ছে এই ফুলদানি দিয়ে এখন কি করবে। সিয়াম আর স্পর্শ ছুটে এসে শ্রবণের হাত ধরে। সিয়াম বড় ভাইয়ের হাত থেকে ফুলদানি নেওয়ার চেষ্টা করতে করতে বলে, ভাইয়া তুমি কি করতে চাইছো? ছাড়ো এটা, ছাড় আমাকে। শাহিন রেজা চৌধুরী দ্রুত পায়ে এগিয়ে এসে শ্রবণের হাত থেকে ফুলদানি কেড়ে নেয়। শ্রবণের ডান হাত এখনো ঠিক হয়নি, সেজন্য নিতে পেরেছেন, নয়তো এত সহজে নিতে পারতেন না। স্পর্শ বলে, ভাইয়া
তুমি এখন অসুস্থ, প্লিজ শান্ত থাকো, ধস্তাধস্তি করলে পেটে ব্যথা পাবে। শ্রবণ বাবার দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বলে, তোর বউকে ধাক্কা দিয়েছি বলে খুব জ্বলছে তাই না? তোর বউ যখন আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তখন জ্বলেনি, বিনা দোষে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, কিন্তু আমি তো বিনা দোষে ফেলিনি। আর একটা কথা বলবি তো এই ফুলদানি দিয়ে বাড়ি মেরে তোর মাথা ফাটিয়ে দেব। সামাদ চৌধুরী ধীর পায়ে এগিয়ে আসতে আসতে বলেন, আবার কি হয়েছে? তনিমার মাথা ফাটালো কিভাবে? শামীমের কি হয়েছে? শাহিন রেজা চৌধুরী বাবার দিকে তাকিয়ে বলেন, শ্রবণ ভাইয়াকে আর ভাবিকে ধাক্কা দিয়ে সিঁড়ির ওপর থেকে ফেলে দিয়েছে। শ্রবণ তনিমা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, তোর বাপদের কাছে গিয়ে বল শ্রবণ চৌধুরী তোদের সিঁড়ির ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করতে চেয়েছিল। মামলা টামলাও করে আয়, পারলে তোর বাপদের সঙ্গে করে এনে আমাকে জেলে ভরে দে। তনিমা চৌধুরী কিছু না বলে মাথা চেপে ধরে বসে রইলেন। ব্যথায় যান যায় যায় অবস্থা। শ্রবণ খুব ভালো করেই জানে কেউ ওর বিরুদ্ধে কিছু বলবে না বা করবেও না। এমন কিছু হলে শ্রবণ সবাইকে রাস্তায় নামাবে, এটা সবাই জানে, তাই তো অন্যায় দেখলেও চুপ করে থাকে। তনিমা চৌধুরীর মাথা থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে। সামাদ চৌধুরী বলেন, শ্রবণকে ছেড়ে তনিমাকে হসপিটালে নিয়ে যাও। শ্রবণ তনিমা চৌধুরীর দিকে তাকিয়ে কটাক্ষ করে বলে, এত উতলা হওয়ার কিছু হয়নি, কই মাছের জান, মরবে না এত সহজে। স্পর্শ আর সিয়াম শ্রবণকে ছেড়ে তনিমা চৌধুরীকে দুপাশ থেকে ধরে নিয়ে বাইরের দিকে এগিয়ে যায়। শাহিন রেজা চৌধুরী বড় ভাইকে ধরে তোলেন নিচ থেকে। শামীম রেজা চৌধুরী পায়ে বেশ ব্যথা পেয়েছেন, ঠিকভাবে দাঁড়াতে পারছেন না, কপালে আর মাথায়ও বেশ ব্যথা পেয়েছেন। সোহা বিস্মিত আর আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রবণের দিকে। শ্রবণ ওর দিকে ঘাড় কাত করে তাকায়, গম্ভীর গলায় বলে, কি হয়েছে? সোহা দ্রুত দুদিকে মাথা নেড়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সামাদ চৌধুরী শ্রবণের কাছে এগিয়ে এসে বলেন, ওদের এভাবে ফেলেছ কেন? সিঁড়ি থেকে না ফেলে ছাদের ওপর থেকে ফেলে দেওয়া উচিত ছিল। তুমি কষ্ট করে আবার রুম থেকে বের হয়েছ কেন? রুমে চলো। সামাদ চৌধুরী শ্রবণকে বোঝানোর মতো করে বলে, যতই হোক ওরা তোমার মা বাবা, ওদের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। ওদের মা বাবা বলে মানে কে? আমার মা বাবা হওয়ার যোগ্যতা ওদের নেই। সামাদ চৌধুরী আর কিছু বলেন না, বলে লাভও নেই। এই ছেলে নিজের মর্জির বাইরে চলবে না, এটা সবাই জানে। রাত 8টা বাজতেই শ্রবণ আর সোহার খাবার রুমে দিয়ে যায় একজন মেড। দুপুরে রুমেই খেয়েছে দুজন। সামাদ চৌধুরী খাবার খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন। হসপিটাল থেকে এখনও কেউ বাড়ি ফেরেনি। শ্রবণ বা সোহা দুজনের একজনের শামীম রেজা চৌধুরী আর তনিমা চৌধুরীর ব্যাপারে কিছুই জানে না। শ্রবণের জানার ইচ্ছেও নেই, তবে সোহার জানার ইচ্ছে থাকলেও উপায় নেই আর সাহসও নেই। শ্রবণ খাওয়ার জন্য আয়েশি ভঙ্গিতে বিছানায় উঠে বসে। সোহা হাত ধুয়ে একটা প্লেট হাতে নিয়ে শ্রবণের সামনে বসে। হা করো। শ্রবণ ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোহার মুখের দিকে তাকায়, তারপর হাতের দিকে। হা করে খাবার মুখে নিয়ে আবার ফোনের স্ক্রিনে তাকায়। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করছে, তুইও খা। সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ ও মুখ তুলে সোহার দিকে তাকায়। খা, প্রত্যেকবার কেন বলতে হয়? সোহা নিজের মুখে খাবার পুড়ে শ্রবণের মুখে পুড়ে দেয়। রাত 10টা নাগাদ বাড়িতে ফেরে 5 জন। শামীম রেজা চৌধুরীর ডান পা মচকে গেছে, কপালে ছিলে গেছে, ফুলে গেছে, কনুই মাজা সহ আরও কয়েক জায়গা ছিলে গেছে। তনিমা চৌধুরীর চুল কেটে ফেলতে হয়েছে, ওনার মাথার দুপাশে বেশ ক্ষত হয়েছে। স্পর্শ মাকে ধরে তার রুমে নিয়ে আসে। তনিমা চৌধুরী বিছানায় বসে ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু স্পর্শ তাকে থামিয়ে দিয়ে বলে, অনেক বলেছ, তোমরাও দুধে দেওয়া তুলসী পাতা নয়। তুমিও তো ভাইয়াকে ধাক্কা দিয়ে সিঁড়ির ওপর থেকে ফেলে দিয়েছিলে, তখন ভাইয়ারও নিশ্চয়ই এমনই অবস্থা হয়েছিল। তুই দেখেছিস আমি ওকে ধাক্কা দিয়েছি? না দেখলাম, শুনেছি তো। তোমরা কথা ভালো, আমার জানা আছে তোমরা কত ভালো। কথাগুলো বলে আর এক মুহূর্ত দেরি করেন স্পর্শ। দ্রুত পায়ে রুমে থেকে বেরিয়ে যায়। শামীম রেজা চৌধুরী রুমে ঢুকতেই তনিমা চৌধুরী বলেন, তোমার বড় ছেলে যেন এই বাড়িতে আর না আসে। শামীম রেজা চৌধুরী গায়ের টি শার্ট খুলতে খুলতে গম্ভীর হয়ে বলেন, যাও গিয়ে বলে আসো ও যেন এই বাড়িতে না আসে। তুমি গিয়ে বলো
আমি কেন বলবো? স্পর্শ যেমন আমার ছেলে, শ্রবণও তেমন আমারই ছেলে। আমার এক ছেলেকে বা আমি বাড়িতে রাখবো, আর এক ছেলেকে বাড়িতে আসতে নিষেধ কেন করব? তাছাড়া এই বাড়ির অর্ধেক মালিক বর্তমানে শ্রবণ। বাড়ির মালিককে আমি নিষেধ করব যে বাড়িতে এসো না আর? বড় ছেলের জন্য দেখছি খুব দরদ উথলে পড়ছে আজকাল। তনিমা, মাথা গরম করাবে না আমার। আমি মাথা গরম করাচ্ছি? হ্যাঁ, আমার অগোচরে তুমি আর তোমার বোন মিলে আমার বড় ছেলের সঙ্গে কি করেছো সেসব এখন আর আমার অজানা নেই। শ্রবণ যে তোমাকে আর তোমার মা বোনকে ডাইনি আর শয়তান ডাকে, তা শুধু শুধু না, ঠিকই ডাকে। তোমার প্ররোচনায় পড়ে তোমার সঙ্গে থেকে থেকে আমিও শয়তান আর জানোয়ার হয়ে গেছি। কম তো অন্যায় অবিচার করিনি শ্রবণের সঙ্গে। তোমার জন্য আর নিজের ভুলের জন্য আমার প্রথম স্ত্রীকে আর তোমার বোনের জন্য আমার মেয়েকেও হারিয়েছি। নিজের হাতে নিজের বড় ছেলের জীবন নরকে পরিণত করেছি। ওর জীবন নষ্ট করেছি। শ্রবণ যদি আমাকে খুনও করে ফেলে তবু ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমাকে ভালোবাসার বিয়ে করা। তনিমা চৌধুরী রেগে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। শামীম রেজা চৌধুরী খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে প্রবেশ করেন। আজকাল আর কিছুই ভালো লাগে না ওনার। এতগুলো বছর পর এসে নিজের করা অন্যায় আর ভুলগুলো উপলব্ধি করতে পারছেন। এতকাল চোখ থাকতেও অন্ধ আর কান থাকতেও বধির হয়ে থেকেছেন। ভুলগুলোকে ঠিক ভেবেছেন। সব কিছুকেই শুধু শ্রবণের দোষ চোখে পড়েছে। স্বার্থপর হয়ে গিয়েছিলেন বড় ছেলের বেলায়। এতকাল শ্রবণের মায়ের কথা মনে পড়েনি, তবে আজকাল ভীষণ মনে পড়ে। মেয়ের কথা মনে পড়ে। বড় ছেলেকে মিস করেন। বুক ভার হয়, শ্বাস ভারী হয়ে আসে। দম নিতে গিয়ে বুঝতে পারেন পাপের ভারে নুয়ে পড়েছেন ধীরে ধীরে। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। গভীর ঘুমে বিভোর হয়ে থাকা শ্রবণ হঠাৎই ঘুমের মধ্যে চিৎকার করে শোয়া থেকে উঠে বসে। পুরো শরীর থরথর করে কাঁপছে। এই কনকনে শীতের মধ্যেও ঘেমে নেমে একাকার হয়ে গেছে। পাগলের মতো অস্থির হয়ে বিছানা হাতড়ে সোয়াকে খোঁজে। বিছানায় সোহাকে না পেয়ে চিৎকার করে ডাকতে শুরু করে। সোহার নাম ধরে। সোহা ওয়াশরুমে ছিল। তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বেরিয়ে শ্রবণের কাছে এগিয়ে আসতে আসতে বিচলিত হয়ে বলে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? আমি এখানেই, এই যে। শ্রবণ ঘুরে সোহার দিকে তাকায়। উন্মাদের মতো ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বেরিয়ে পা ঝুলিয়ে বসে সোহার কোমর জড়িয়ে ধরে শক্ত করে। অস্থির হয়ে ভয়ার্ত কণ্ঠে বলে, কোথায় গিয়েছিলে আমাকে ছেড়ে? শ্রবণকে ধরে সোহা শকড। এমন ঘেমে গেছে কেন? সোহা যখন ওয়াশরুমে গেল তখন তো শ্রবণ এমন ঘামে ভেজা ছিল না। এত ভয় পেয়ে আছে কেন? স্বপ্নে কিছু দেখেছে? বিয়ের পর প্রথম কয়েকদিন এমন চিৎকার করে ঘুম থেকে উঠে বসত। তখন ঘামে জবজবে হয়ে থাকতো পুরো শরীর। তারপরে এতগুলো দিন পেরিয়ে গেছে, এমন কিছু আর হয়নি। সোহা নিজেও শ্রবণকে জড়িয়ে ধরে বলে, ওয়াশরুমে গিয়েছিলাম। তোমার কি হয়েছে? চিৎকার করেছিলে কেন? বাজে স্বপ্ন দেখেছ? শ্রবণ সোহার বুকে মুখ গুজে রেখে কম্পিত স্বরে বলে, আমি ঘুমিয়ে থাকলে তুই আমার কাছ থেকে দূরে সরবি না। ওয়াশরুমে গেলে আমাকে ঘুম থেকে জাগিয়ে তারপর যাবি। সোহা নিজের ওড়না দিয়ে শ্রবণের ঘাড় গলা মুছে দিতে দিতে বলে, কি স্বপ্ন দেখেছ? এমন করছো কেন? ওই স্বপ্ন আমি আর মনে করতে চাই না। তুই আমার কাছ থেকে দূরে সরবি না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, পানি নিয়ে আসি, পানি খাও। শ্রবণ সোহাকে ছাড়তে চায় না। সোহা নিজেই শ্রবণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুমের লাইট অন করে গ্লাসে পানি ঢেলে নিয়ে আসে। শ্রবণের মুখের দিকে তাকিয়ে আর এক দফায় শকড সোহা। শ্রবণের দুই চোখে পানি টইটুম্বর, কয়েক ফোঁটা গড়িয়েও পড়েছে। চেহারায় এখন স্পষ্ট ভয় আর আতঙ্ক। কেমন অস্থির হয়ে আছে, এখনও দরদর করে ঘামছে। সোহার বুকের ভেতর কেমন যেন করে ওঠে। শ্রবণের চোখের পানি মুছিয়ে দিয়ে ওকে পানি খাওয়ায়। হাতের গ্লাস রেখে দুই হাতে শ্রবণের মুখ আঁকড়ে ধরে বলে, কি দেখেছে স্বপ্নে? শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে সোহার হাতের ওপর হাত রেখে বলে, তুই বাবু। বাকি কথা বলতে পারে না শ্রবণ। ওর গলার স্বর রোধ হয়ে এসেছে। চোখ জোড়ায় পানি টলমল করছে। সোহা শ্রবণকে জড়িয়ে ধরে বলে, তোমাকে একা ছেড়ে কোথাও যাব না আমরা। তুমি ঘুমিয়ে থাকলে
তোমাকে একা ছেড়ে দূরে যাব না আর। আমরা সকালেই চলে যাব এখান থেকে। এই বাড়ি অভিশপ্ত, এই বাড়ি আমার সব কিছু কেড়ে নিয়েছে। তোরা এখানে থাকলে না, আমি তোদের এখানে আর রাখবো না, কোনো দিন আনবো না আর তোদের এই বাড়িতে। আমরা সকালেই চলে যাব এখান থেকে, এই বাড়ি অভিশপ্ত, এই বাড়ি আমার সব কিছু কেড়ে নিয়েছে। তোরা এখানে থাকলে না, আমি তোদের এখানে আর রাখবো না, কোনো দিন আনবো না আর এই বাড়িতে। সোহা শ্রবণের চুলে হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই হবে, এখন নিজেকে সামলাও। এমন করছো কেন? আমাকে মানা করো অথচ নিজেই এখন নিয়ন্ত্রণ হারাচ্ছ। জানো তো উত্তেজিত হওয়া তোমার জন্য কতটা বিপজ্জনক। প্লিজ শান্ত হও, তোমার কিছু হলে আমি শেষ হয়ে যাব। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে বলে, তোদের কিছু হলে আমি দিশেহারা হয়ে মরে যাব। কিছু হবে না ইনশাআল্লাহ। শ্রবণ মুখ নামিয়ে সোহার পেটে চুমু খায়, হাত বুলায়, কিছুক্ষণ গাল ঠেকিয়ে রাখে। সোহা শ্রবণের চুলে হাত বুলাতে বুলাতে বলে, ঘুমাবে না? রাত এখনো অনেক বাকি, ভয় পেও না, সোজা হয়ে। আমাকে একা রেখে কোথাও যাবি না। যাব না। শ্রবণ বিছানায় শুয়ে পড়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে, সোহার দিকে তাকিয়ে শুতে বলে ওকেও। সোহা মেইন লাইট অফ করে শ্রবণের পাশে শুয়ে পড়ে। শ্রবণ সোহার বুকে মুখ গুজে জড়িয়ে ধরে ওকে। ওর হার্ট এখনো অনেক জোরে জোরে বিট করছে। হাতটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে এখন। স্বপ্নের দৃশ্য চোখে ভাসছে, চোখ বন্ধ করলেই। এর আগে স্বপ্ন দেখে ভয় পেয়ে ঘুম থেকে লাফিয়ে উঠত, তবে স্বপ্নে কি দেখেছে সেসব ভুলে যেত। কিন্তু আজকে এমন কিছু হয়নি, স্বপ্নের পুরো দৃশ্য স্পষ্ট মনে আছে, চোখের সামনে ভাসছে। এমন বিভৎস স্বপ্ন কেন দেখল? কেউ ওর বউ বাচ্চার কোনো ক্ষতি করলে তাকে জ্যান্ত পুঁতে ফেলতে 1 ন্যানো সেকেন্ডও ভাববে না, সে যেই হোক না কেন। সোহা চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, এমন কেঁপে কেঁপে উঠছ কেন? টেনশন বাদ দিয়ে ঘুমাও। শ্রবণ গম্ভীর গলায় বলে, ঘুম আসছে না। জেগে থাকলে উল্টাপাল্টা কিছু ভাববে না কখনো। জেগে থাকলে যা ভাবো, ঘুমালে শয়তান সেসব স্বপ্নে দেখায়। আমি তো এমন কিছু কল্পনা করিনি কখনো, তাহলে এমন স্বপ্ন কেন দেখলাম? শয়তান ভয় দেখানোর জন্য দেখিয়েছে, এসব সত্যি হবে না। তুই যখন আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলি তখন তো সেই স্বপ্ন সত্যি হয়েছিল। যদি আমার এই স্বপ্ন সত্যি হয় না, এই বাড়িতে যতক্ষণ আছি তুই আমার কাছ থেকে 1 চুলও নড়বি না। ওরা ডাইনি, রাক্ষসী। আমাকে শেষ করার জন্য ওরা তোদের দুজনকে খেয়ে ফেলবে। ওরা জেনে গেছে আমার দুর্বলতা কোথায়, জেনে গেছে কোথায় আঘাত করলে আমি নিজে থেকেই শেষ হয়ে যাব চিরতরে। তুই একদম আমার কাছ থেকে দূরে সরে যাবি না। শ্রবণের হাতের বন্ধন আগের চেয়ে শক্ত হয়েছে, বোধহয় পারলে সোহার বুকের ভেতর ঢুকে যেত এখনই। উত্তেজিত হয়ে উঠেছে আবার। সোহা ওকে জড়িয়ে ধরে শান্ত করার জন্য বলে, যাব না, কোথাও যাব না তোমাকে ছেড়ে, সবসময় তোমার সঙ্গেই থাকবো। তুমি উত্তেজিত না হয়ে শান্ত হও, আমি তোমার কাছে আছি, সবসময় থাকবো। শ্রবণ সোহার বুক থেকে মুখ সরিয়ে উপরের দিকে ওঠে, সোহাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকে 4 হাত পা দিয়ে সাপের মতো করে পেঁচিয়ে ধরেছে। মাথায় চুমু খেয়ে বলে, তুই ঘুমা, আমার এখন আর ঘুম আসবে না। সোহা কিছু না বলে শ্রবণের বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে রইল। এমনিতেই শ্রবণের ঘুম কম, ঠিকমতো ঘুমায় না। আজকে যাও একটু ঘুমিয়েছিল, এই স্বপ্ন ওর সেই ঘুমটুকু কেড়ে নিল। বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে, সোহাও ঘুমাতে পারছে না। শ্রবণ মুখ নামিয়ে গম্ভীর গলায় বলে, না ঘুমিয়ে এমন ছটফট করছিস কেন? হঠাৎ শ্রবণের গলার স্বর শুনে চমকে ওঠে সোহা। মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে, ঘুম আসছে না? ঘুমা, ডাক্তার তোকে রাত জাগতে নিষেধ করেছেন না? তোমাকেও তো নিষেধ করেছেন। আমার কথা বাদ দিয়ে নিজের চিন্তা কর। আমাদের ভালো থাকার কারণই তো তুমি। তুমি যদি ভালো না থাকো তাহলে আমরা ভালো থাকবো কিভাবে? শ্রবণ কিছুক্ষণ চুপ থেকে বলে, এত কথা কার কাছে শিখেছিস? তুই তো এত কথা বলতে পারতি না? বোকা মস্তিষ্কে এত বুদ্ধি কোত্থেকে এলো? সোহা শ্রবণের বুকে আবার মুখ গুজে বলে, আগে আমি শাহিন রেজা চৌধুরীর মেয়ে ছিলাম, কিন্তু এখন আমি শ্রবণ চৌধুরীর ওয়াইফ। তার সন্তানের মা হতে চলেছি। এখন আগের মতো বোকা থাকা কি মানায় আমাকে?
শ্রবণ সোহাকে আরও ভালোভাবে বুকে চেপে ধরে বলে, বোকাই থাক সারা জীবন। সোহা শ্রবণের মুখের দিকে তাকায়, আবার শ্রবণ ওর কপালে ওষ্ঠ ছোঁয়ায়। সোহা পুনরায় বুকে মুখ গুজে জড়িয়ে ধরে শ্রবণকে। নাস্তা সেরে রুমে আসে শ্রবণ আর সোহা। আজকে ডাইনিং রুমে গিয়ে নাস্তা করেছে দুজন। চলে যাবে তাই ভাই আর দাদার সঙ্গে নাস্তা করতে চেয়েছে শ্রবণ। রাতে আর জ্বর ওঠেনি সামাদ চৌধুরীর, এখন মোটামুটি সুস্থ আছেন। আশা করা যায় আগামী দুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তনিমা চৌধুরী রুম থেকে বের হননি আজ, ওনার নাস্তা রুমে দিয়ে এসেছিল মেড। অনিমা চৌধুরীর নাস্তাও রুমে দিয়ে আসা হয়েছে। অ্যাক্সিডেন্টের পর থেকেই রুমেই খাওয়া দাওয়া করেন উনি। শ্রবণ সোহার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, রেডি হ, বের হবো একটু পর। সোহা মাথা নেড়ে ওর আর শ্রবণের ঔষধগুলো পার্সে তুলে রাখে, ফোন আর চার্জারও তুলে নেয়। ড্রেসিং টেবিলের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বিছানায় বসে থাকা শ্রবণ ধমকে সুরে বলে, এই ওখানে দাঁড়িয়ে আসিস কেন ওভাবে, কি হয়েছে? সোহা শ্রবণের মুখের দিকে তাকায়, তবে মুখে কিছু বলে না। শ্রবণ কিছুক্ষণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলে, যা। সোহা প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে থাকলে শ্রবণ আবার বলে, যা। যাব, যা। সোহা শ্রবণের মুখের দিকে রইল তাকিয়ে। ও তো মুখে কিছু বলেনি। শ্রবণ বুঝল কিভাবে ও কি করতে চাইছিল। 2 মিনিট সময়। সোহা মাথা নেড়ে দরজার দিকে পা বাড়ায়। শ্রবণ বসা থেকে উঠে সোহার পেছন পেছন এগিয়ে, তারপর বলে, আস্তে হাঁট, এক কথা কতবার বলতে হয়। সোহা হাঁটার গতি কমিয়ে মা বাবার রুমের সামনে এসে দাঁড়ায়। দরজায় টোকা দিতে ভেতর থেকে প্রবেশের অনুমতি পায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা শাহিন রেজা চৌধুরী অবাক হয়ে সোহার দিকে তাকিয়ে আছেন। খাটের হেডবোর্ডের সঙ্গে হেলান দিয়ে বসে থাকা অনিমা চৌধুরী সোজা হয়ে বসেন। ওনার চোখে মুখেও অবাকের রেশ স্পষ্ট। দরজার সামনে প্যান্টের পকেটে দুহাত গুজে শটান দাঁড়িয়ে আছে শ্রবণ। ওর চোখ মুখ ভীষণ গম্ভীর। আম্মু, কেমন আছো? অনিমা চৌধুরী শ্রবণের দিকে থেকে চোখ সরিয়ে মেয়ের মুখের দিকে তাকান, মুখে হাসি ফুটিয়ে বলেন, ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। বলতে বলতে মায়ের পাশে বসে সোহা। শ্রবণের চোখ মুখ কঠিন হয়। সোহা মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ডুকরে কেঁদে ওঠে। অনিমা চৌধুরী মেয়েকে টেনে বুকে জড়িয়ে ধরেন, মাথায় চুমু খেয়ে ধরা গলায় বলেন, সরি মা, আমার জন্য, আমার ভুলের জন্য আজকে তোকে এত কিছু ভুগতে হয়। পারলে আমাকে মাফ করে দিস। সোহার কান্না বাড়ে, নিজেও শক্ত করে জড়িয়ে ধরে মাকে। শ্রবণ ধূপধাপ পা ফেলে ভেতরে প্রবেশ করে। সোহার হাত টেনে ধরে অনিমা চৌধুরীর কাছ থেকে আলাদা করে চিবিয়ে চিবিয়ে বলে, তোকে কথা বলার পারমিশন দিয়েছি, কোনো নোংরা নষ্টা মহিলাকে জড়িয়ে ধরার পারমিশন দেয়নি। ওর ছোঁয়া বিষাক্ত, চল এখান থেকে। অনিমা চৌধুরীর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সোহাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অনিমা চৌধুরী ঝরঝর করে কেঁদে ফেলেন। শাহিন রেজা চৌধুরী কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে পুনরায় তৈরি হতে মনোযোগী হন। এখন রাতের 11টা বাজে। বই বন্ধ করে হাই তুলতে তুলতে স্টাডি রুমের লাইট অফ করে বেডরুমের দিকে এগিয়ে আসে শ্রবণ। এতক্ষণে সোহা নিশ্চয়ই ঘুমিয়ে গেছে। সোহার ভয় এখন কমেছে অনেক, আগের মতো অত ভয় পায় না এখন। রুমে ঢুকে শ্রবণ শকড, থমকে দাঁড়িয়ে গেছে, পলকহীন তাকিয়ে আছে সোহার দিকে। সোহা বামা তুসু করে শাড়ির আঁচল নাড়িয়ে খুশি মুখে বলে, কেমন লাগছে আমাকে? শ্রবণ ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বিরস বদনে বলে, একদম শাকচুন্নির মতো। সোহার মন খারাপ হয়ে যায়, ঘুরে দাঁড়ায় শ্রবণের দিকে মুখ করে। ওয়াশরুমে প্রবেশ করার আগে শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়, নরম মোলায়েম স্বরে বলে, বিউটিফুল। বলে ওয়াশরুমের ভেতর প্রবেশ করে। মুহূর্তে সোহার মন খারাপ উবে গেছে, আনন্দে ভরে উঠেছে মন। আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখতে থাকে ঘুরে ফিরে। শ্রবণের বলা বিউটিফুল শব্দটা বারবার কানে বাজছে। শ্রবণ ওয়াশরুমে ঢুকে আয়নার দিকে তাকিয়ে আছে। ওর হার্টবিট বেড়ে গেছে অনেক। ডান হাতটা বুকের বাম পাশে চেপে ধরে লম্বা লম্বা শ্বাস টেনে নেয়। সোহাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে ওর হৃৎস্পন্দন থমকে গিয়েছিল। এমন সাজে আজকের আগে কোনো দিন দেখেনি শ্রবণ সোহাকে।
ঘুরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, সোহা ওর দিকে তাকায়। শ্রবণ স্থির হয়ে দাঁড়িয়ে কিছু সময় তাকিয়ে থেকে প্রায় ছুটে এসে সোহাকে আলিঙ্গন করে। এমন হয় হকচকিয়ে যায় সোহা। শ্রবণ মুখ এগিয়ে নেয় সোহার কানের কাছে, ফিস ফিস করে বলে, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমার তুই। তুই এত সুন্দর যা কোনো শব্দে ভাষায় প্রকাশ করা অসম্ভব। তুই কার চোখে কেমন আই ডোন্ট কেয়ার, তুই আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, কারণ তুই আমার, একান্তই আমার। শ্রবণের গলার স্বর আর কথা শুনে সোহার শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে যাচ্ছে, হার্টবিট বেড়ে গেছে বহু গুণ। শ্রবণ আবার বলে, এভাবে সেজেছিস কেন? আমাকে পাগল বানানোর জন্য? এমনিতেই তো বাড়ির সবাই পাগল বলে, এবার কি তুই সত্যি সত্যি পাগল বানাবি নাকি? সোহা বলে না কিছু, শ্রবণকে আরও ভালোভাবে আলিঙ্গন করে। ছেড়ে দিয়ে দুই হাতে মুখ আঁকলে ধরে সোহার কাজল কালো আঁখি জোড়ায় দৃষ্টি স্থির করে বলে, না ঘুমিয়ে এত রাতে এই ঠান্ডার মধ্যে শাড়ি পরে এভাবে সেজেছিস কেন? তুমি পড়তে বসেছ, আমার ঘুম আসছিল না, আবার ভালো লাগছিল না। শাড়িটা এনেছিলে কিন্তু পরা হয়নি, তাই পরেছি আজ। ঠান্ডার মধ্যে শীতের পোশাক ছাড়া আসিস, যদি ঠান্ডা লাগে। রুম হিটার অন আছে তো, তাছাড়া আজকে ঠান্ডাও কম। শ্রবণ হুট করে সোহাকে জাপটে ধরে গোল গোল ঘুরতে শুরু করে। সোহা ভয় পেয়ে শ্রবণের গলা জড়িয়ে ধরে শক্ত করে। শাড়ির আঁচল উঠছে, খোলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। শ্রবণের ঘাড়ে মুখ গুজে আতঙ্কিত হয়ে বলে, নামাও আমাকে, তুমি এখনো পুরোপুরি সুস্থ না। সোহার কথা শ্রবণের কানে প্রবেশ করেছে বলে মনে হয় না। শ্রবণ ওকে নিয়ে একই ভঙ্গিতে ঘুরছে এখনো। ঘুরতে ঘুরতে স্থির হয়ে দাঁড়ায়। সোহার মাথা ভন ভন করে ঘুরছে। শ্রবণের গলা দুই হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা ঠেকিয়ে রেখেছে। এখন ছেড়ে দিলে নির্ঘাত ঠাস করে আছড়ে পড়বে ফ্লোরে। শ্রবণ সোহাকে বিছানায় বসিয়ে দেয় আস্তে করে, সামনে দাঁড়িয়ে থেকে জড়িয়ে রাখে নিজের সঙ্গে। ওরও মাথা গোল গোল ঘুরছে এখন, তবে বেশি না। সোহা মুখ তুলে তাকাতেই শ্রবণের চকচকে উজ্জ্বল চেহারা দেখতে পায়। এর আগে শ্রবণ এমন চেহারা সোহা দেখেছে বলে ওর স্মরণ হচ্ছে না। শ্রবণকে এখন প্রাণবন্ত লাগছে। রাগী রাগী গাম্ভীর্য ভাব মুছে গেছে পুরোপুরি। বেশ ফুরফুরে মেজাজে দেখাচ্ছে এখন। চেহারা দেখে বোঝা যাচ্ছে অনেক খুশি। পেটে ব্যথা পাবে না, অপারেশন হয়েছে 1 মাসও হয়নি এখনও, কিছু হয়ে যেত যদি। শ্রবণ কথার উত্তর না দিয়ে সোহার এলোমেলো চুলের ভাঁজে হাত গলিয়ে নরম সুরে বলে, পেট তো এখন অনেক বড় দেখাচ্ছে, এতদিন তো এত বড় দেখা যেত না। শাড়ির কারণে এমন ফোলা দেখাচ্ছে, ঠিকভাবে পড়তে পারিনি, প্রথমবার নিজে নিজে পড়েছি তাই এমন হয়েছে। বাবু পেটে এসেছে, 5 মাস চলছে না? দারুণ লাগছে তোকে। বাবু পেটে আসার পর তুই আগের চেয়েও সুন্দরী হয়ে গেছিস। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান, আর প্লিজ লাইক করবেন। অনেকে লাইক করেন না, খুব কষ্ট লাগে। কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে গল্পটা। অনেক ভালো থাকবেন।